হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের পার্ট 2। আগের দিন আমরা দেখেছিলাম গ্যাস দুভাগে ভাগ করা যায় গ্যাসকে, এক আইডিয়াল গ্যাস, দুই রিয়েল গ্যাস, রাইট? আর আমরা কথা বলেছিলাম কাকে নিয়ে? আইডিয়াল গ্যাসকে নিয়ে, যেটা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণকে মেনে চলে, রাইট? এবার পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে কিছু লিমিটেশনস থাকে। কেন? কারণ আমরা যে রিয়েল লাইফে বা বাস্তবে যে গ্যাস দেখতে পাই বা যে গ্যাসকে নিয়ে স্টাডি করি বা যা কিছু করি, সবকিছু কি হয়? রিয়েল গ্যাস হয়, আইডিয়াল গ্যাস হয় না। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ ঠিক, ওকে, কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে সেটাকে কিছুটা মডিফাই করতে লাগে, চেঞ্জ করতে লাগে। মানে জিনিসটা ঠিকই আছে পিভি ইকুয়াল টু এনআরটি, কিন্তু তার মধ্যে কিছু কারেকশনের দরকার হয়, ঠিক আছে? তো পিভি ইকুয়াল টু এনআরটির কিছু লিমিটেশনস থাকে, যেটা সম্পর্কে আমরা আজকে সবার ফার্স্টে দেখব। ওকে, তো গ্যাস দু রকমের, আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাস। ওকে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি ছিল? পিভি ইকুয়াল টু এনআরটি, রাইট? এবার যদি 1 মোল গ্যাসের কথা বলা হয়, 1 মোল, তাহলে এন ইকুয়াল টু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে পিভি ইকুয়াল টু আরটি, রাইট? এতটুকু লেখা যায়। বাট এটা কার ক্ষেত্রে ছিল? এটা ছিল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিছু চেঞ্জ হয় এর মধ্যে। কেমন করে? কেটিজি বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে আমরা যে অ্যাজাম্পশন গুলো নেই, অ্যাজাম্পশন গুলো যে নেওয়া হয়েছিল, সেগুলো কার বেসিসে নেওয়া হয়েছিল? আইডিয়াল গ্যাসের বেসিসে। ওকে, মানে ওই অ্যাজাম্পশন গুলা কার ক্ষেত্রে সত্যি হয়? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে? বাট রিয়েল গ্যাসের ক্ষেত্রে সেই অ্যাজাম্পশন গুলা কিছু হলেও চেঞ্জ হয়ে যায়। যেমন 1 নম্বর অ্যাজাম্পশন কি ছিল? 1 নম্বর অ্যাজাম্পশন ছিল এই পাত্রের মধ্যে যে গ্যাস মলিকিউল গুলা থাকবে, সেই গ্যাস মলিকিউল গুলা পয়েন্ট মাস, রাইট? এটা একটা অ্যাজাম্পশন ছিল কেটিজির, যে এর মধ্যে যে মলিকিউল গুলো থাকবে গ্যাসের, সেগুলো পয়েন্ট মাস, মানে গ্যাসের যে আয়তন সেটাকে এই পাত্রের আয়তনের সমান ধরা হবে, ঠিক? পাত্রের আয়তন সমান ধরা হবে। কিন্তু রিয়েল লাইফে এই মলিকিউল গুলা পয়েন্ট মাস হলেও এদের কিছুটা পরিমাণ আয়তন তো থাকবে, কিছুটা হলেও থাকবে। তো এমন তো না যে নাই, এমন তো না যে আয়তন জিরো, এরকম তো হয় না, আয়তন তো থাকবে কিছু না কিছু। তাহলে এই সব মলিকিউল গুলাকে যদি আমি টেনে নিয়ে আসি, সব মলিকিউল গুলাকে যদি আমি একটা কর্নারে টেনে নিয়ে আসি, তাহলে ধরলাম এইটুকু জায়গা ভরে গেল মলিকিউল দিয়ে, এইটুকু জায়গা ভরে গেল, ধরলাম এতটুকু জায়গা ভরে গেল, কতটা জায়গা? বি পরিমাণ জায়গা ভরে গেল, ঠিক আছে? তাহলে এইবার গ্যাসটা ছড়াবে কতটা? গ্যাসের ছড়ানোর জন্য জায়গা বাঁচলো কতটা? গ্যাসের ছড়ানোর জন্য জায়গা বাঁচলো ওই বি জায়গাটাকে বাদ দিয়ে এই গোটাটা। টোটাল ভলিউম কত ছিল? ভি ছিল। আটকে গেল কতটা জায়গা? বি পরিমাণ। তাহলে গ্যাসের যে ছড়াবে, গ্যাস যে সঞ্চালন হবে, তার কার্যকর আয়তন কত? কার্যকর আয়তন কি ভি ধরতে পারবো? ভি ধরতে পারবো? মানে পাত্রের যে আয়তন সেটা কি ধরতে পারবো না, কারণ কিছু না কিছু পরিমাণ হলেও গ্যাসের মলিকিউল গুলোর একটা আয়তন থাকবে। সেই আয়তন গুলো যদি একসঙ্গে করা হয়, তাহলে ধরলো এইটুকু জায়গা, এত বড় পাত্রের মধ্যে এইটুকু জায়গা আটকায় নিল, তাহলে গ্যাস যে ছড়াবে কতটার মধ্যে ছড়াবে? গ্যাস যে ছড়াবে কতটার মধ্যে ছড়াবে? ভি মাইনাস বি পরিমাণ আয়তনে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণকে ফার্স্টে যে কারেকশন করা হয়, সেখানে ভি এর জায়গায় কি লেখা যায়? ভি মাইনাস বি ইকুয়াল টু আরটি। এন কেন লিখলাম না? শুধুমাত্র 1 মোলের জন্য, 1 মোল গ্যাসের ক্ষেত্রে কথা হচ্ছে, তাই এন ইকুয়াল টু 1। ওকে, এবার এন ইকুয়াল টু লেখাও যেতে পারে যদি একাধিক মোলের ক্ষেত্রে কথা হয়। তো এটা হলো ফার্স্ট কারেকশন। সেকেন্ড অ্যাজাম্পশন কি ছিল? সেকেন্ড অ্যাজাম্পশন ছিল এই যে মলিকিউল গুলো আছে, এই মলিকিউল গুলোর মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বা অ্যাট্রাকশন বল কাজ করে না। কার ক্ষেত্রে? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে কি হবে? রিয়েল গ্যাসের ক্ষেত্রে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, রাইট? একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, করে তো। এবার মাঝামাঝি যে মলিকিউল গুলো থাকবে, সেগুলো এদিক থেকেও অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, এদিক থেকেও করবে, এদিক থেকেও করবে, এদিক থেকেও করবে, সামনের দিক থেকেও করবে, পিছন দিক থেকেও করবে। চারিদিক থেকে অ্যাট্রাকশন, মানে আমি মাঝখানে যদি এই চারপাশে যদি পাত্র থাকে, আমি যদি মাঝখানে থাকি, এদিক থেকেও অ্যাট্রাকশন কাজ করবে, এদিক থেকেও করবে, আমিও টানবো, ও আমাকে টানবে, উপরেও করবে, সাইডেও করবে, এদিক এদিক চারিদিক থেকে করবে। তো নেট ফোর্স যেটা হবে জিরো হবে, ঠিক? কিন্তু সাইডে যে মলিকিউলটা থাকবে, সাইডে, এই সাইডে, এইখানে, তার কি এই পাশে কোনো মলিকিউল অ্যাট্রাকশন করবে? করবে না। শুধুমাত্র কোন দিয়ে করবে? এদিকে, 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 এদিকে,
রাইট? তাহলে নেট যে ফোর্সটা সেটা ওইদিকে যাচ্ছে, রাইট? দেওয়ালটা হচ্ছে এদিকে, কিরকম? দেওয়ালটা যদি এখানে হয় তাহলে মলিকিউলটা এইখানে, নেট ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? এদিকে, এদিকে এই ফোর্স গুলো অ্যাপ্লাই হচ্ছে, তো ওইদিকে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই মলিকিউলটা দেওয়ালে যে প্রেসার অ্যাপ্লাই করার কথা ছিল, যতটা প্রেসার অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করার কথা ছিল ততটা কি করতে পারবে? পারবে না, কারণ কিছুটা পরিমাণ এদিকে যে ফোর্সটা হচ্ছিল সেটা কিছুটা এদিকে থেকে কেটে গেল, মাইনাস চলে গেল, কারণ এদিকেও টানছে। আমি এদিকে ধাক্কা মারবো কিন্তু আমাকে এদিক থেকে কেউ টানছে, তাহলে কি আমি এদিকে পুরোপুরি ধাক্কা দিতে পারবো যতটা দেওয়ার কথা ছিল আমার? পারবো না। তো কিছুটা পরিমাণ কমে যায়। কতটা পরিমাণ কমে? কমে হচ্ছে a বাই ভি স্কোয়ার পরিমাণ, ঠিক আছে? a বাই ভি স্কোয়ার পরিমাণ। তাহলে প্রেসার, অ্যাকচুয়াল যে প্রেসারটা হবে, দেওয়ালে যে অ্যাকচুয়াল প্রেসারটা পড়ার কথা ছিল সেটা কত হবে? সেটা কত হবে? যা প্রেসার অ্যাপ্লাই হচ্ছে পি, তার সাথে যতটা পরিমাণ কমে গেল সেটা। তাহলে প্রেসার যে পি আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে লিখতাম, সেটার জায়গায় আমাদের কি লিখতে হবে? পি প্লাস এ বাই ভি স্কোয়ার, কারণ যে প্রেসারটা অ্যাপ্লাই হচ্ছিল তার সাথে কি হবে? এ বাই ভি স্কোয়ার পরিমাণ প্রেসার আরো অ্যাপ্লাই হওয়ার কথা ছিল রিয়েল গ্যাসের ক্ষেত্রে, তাই না? যেটা হচ্ছিল, হচ্ছে না রিয়েল গ্যাসের ক্ষেত্রে, অ্যাপ্লাই হচ্ছে না, কারণ এদিকে ফোর্স ওকে টেনে নিচ্ছে, তো ও ওইদিকে ধাক্কা দিতে পারছে না অতটা পরিমাণ যতটা দেওয়ার কথা ছিল। তাই দেওয়ার কথা কতটা ছিল? পি পরিমাণ, সেটা এবার কার সমান হবে? পি প্লাস এ বাই ভি স্কোয়ার। পি কত? যতটা দিচ্ছে সেটা। তাহলে দ্বিতীয় কারেকশন কি হবে? পি এর জায়গায় আমরা লিখবো পি প্লাস এ বাই ভি স্কোয়ার। ওকে, তাহলে নেক্সট কারেকশনের পরে কি চলে আসলো? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর ইন্টু টি। এটাই হচ্ছে পিভি ইকুয়াল টু আর টি সমীকরণের কারেকশন। ওকে, পিভি ইকুয়াল টু এন আর টি সমীকরণের কারেকশন। পি এর জায়গায় কি হবে? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। ওকে, ইকুয়াল টু আর টি। এই সমীকরণটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এখানে এই যে এ আর বি আছে, এ আর বি এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা কনস্ট্যান্ট। নাম কি? নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। ওকে, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই সমীকরণটাকে তৈরি করেছিলেন, নাম ছিল তার এ আর বি, যে নাম দিয়েছিলেন কনস্ট্যান্টের, কি নাম পড়ে গেছে? ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। ওকে, এবার এটা হলো 1 মোলের কথা, ঠিক আছে? এবার যদি n মোলের কথা হয় তাহলে কেমন হবে? সিম্পল, ব্যাপারটা হবে হচ্ছে এটা এখানে লিখে দিচ্ছি, p প্লাস a বাই বি স্কোয়ার। ওকে, তো ব্যাপারটা কেমন হবে? ধরলাম n মোলের আয়তন হচ্ছে v, তাহলে 1 মোলের কত হবে? v বাই n, রাইট? তাহলে এই ইকুয়েশনে v এর জায়গায় কি লিখে দিতে হবে? v বাই n। এই ইকুয়েশনে যদি v বাই n লিখে দেই তাহলে কি চলে আসবে? p প্লাস a বাই v বাই n তার হোল স্কয়ার ইন্টু v বাই n মাইনাস b ইকুয়াল টু আর টি, রাইট? এবার n কে যদি, এই n কে তো উপরে নিয়ে যাওয়া যাবে, এই n এখানে এটাতে গুণ হয়ে এই পাশে চলে আসবে, ঠিক? তাহলে ইকুয়েশনটা কেমন আসবে? ইকুয়েশনটা আসবে p প্লাস a n স্কয়ার বাই v স্কয়ার ইন্টু v মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। তাহলে n মোলের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ কি হয়? p প্লাস a n স্কয়ার বাই v স্কয়ার ইন্টু v মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। ওকে, এটাই হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের কারেকশন আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসে যখন আমরা ক্যালকুলেশনকে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমাদের তো বাস্তব জীবনে রিয়েল গ্যাসই আমরা দেখতে পাই, স্টাডি করি, সবকিছু করি, তো সেই ক্ষেত্রে যে কারেকশন হবে সেটা হবে এটা। ওকে, সো এই হলো আমাদের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে লিমিটেশনস অফ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ, ঠিক আছে? এরপরে আমাদের টপিক হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম।
ঠিক আছে, ডিগ্রি অফ ফ্রিডম এটার কথা আগের চ্যাপ্টারে হয়েছিল থার্মোডাইনামিক্সও, তো সেই জিনিসটা এখানে আসবে। ডিগ্রি অফ ফ্রিডম সিম্পল জিনিস, বেশি কঠিন তেমন জিনিস না। ডিগ্রি অফ ফ্রিডম কি কাকে বলে? একটা গ্যাসের মলিকিউল স্বাধীনভাবে যে কটা দিকে কি করতে পারে, চলাচল করতে পারে, মানে গতিশীল হতে পারে। ঠিক আছে, কিভাবে স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কি করতে পারে, চলাচল করতে পারে। বা আরেকটা কি বলা যেতে পারে, একটা গ্যাসের মলিকিউলের গতিশক্তি যে কটা দিকে, যে কটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেকশনে থাকতে পারে সেটাকে কি বলা হয়, তার ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, এবার ডেফিনেশনে একটু কম বেশি মনে হতে পারে, বাট দেখা যাক কেমন করে হয়। ধরলাম মোনো অ্যাটমিক গ্যাস। মোনো অ্যাটমিক গ্যাস মানে কি, তার একটা অ্যাটম দিয়েই একটা মলিকিউল তৈরি, রাইট? একটা অ্যাটম দিয়েই একটা মলিকিউল তৈরি, তার কথা হচ্ছে মোনো অ্যাটমিক। মোনো অ্যাটমিক গ্যাসের কথা, ঠিক আছে? মোনো অ্যাটমিক গ্যাসের একটা অ্যাটম দিয়ে একটা মলিকিউল তৈরি। তাহলে এই গ্যাসের মলিকিউল কোন কোন দিকে স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে চলাচল করতে পারে? এক, এক্স অ্যাক্সিস বরাবর। দুই, ওয়াই অ্যাক্সিস বরাবর। তিন, জেড অ্যাক্সিস বরাবর, রাইট? তিন ভাবে চলতে পারে, এর চেয়ে বেশি স্বাধীনভাবে কোনো দিকে চলতে পারে পারবে না, কারণ আমরা তো 3 ডাইমেনশনাল না, সবকিছুই তো আমাদের 3টা ডাইমেনশনের মধ্যেই আবদ্ধ থাকে। তাহলে এর যেহেতু 3 দিকে স্বাধীনভাবে চলতে পারে, তাই এর ডিগ্রি অফ ফ্রিডম হবে 3। ওকে, জাস্ট এইটুকুই ডিগ্রি অফ ফ্রিডম, এইটুকুই সিম্পল একদম। কি হবে, মোনো অ্যাটমের ক্ষেত্রে যেহেতু একটা অ্যাটম দিয়েই একটা কি মলিকিউল তৈরি হয়, তাই ওই মলিকিউলটা স্বাধীনভাবে কত দিকে চলতে পারে, কতগুলো ডাইরেকশনে চলতে পারে। এক্স অ্যাক্সিস বরাবর যেতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে পারে, জেড অ্যাক্সিস বরাবর যেতে পারে, রাইট? তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম হবে 3। ঠিক আছে, সিম্পল, জাস্ট এইটুকুই। এবার এই যে ডিগ্রি অফ ফ্রিডম, এটাকে বলা হয় ট্রানজিশনাল ডিগ্রি অফ ফ্রিডম। ট্রানজিশনাল মানে কত দিকে ট্রানজিশন করতে পারে, ঠিক আছে, ট্রানজিশনাল ডিগ্রি অফ ফ্রিডম। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, যেটা মোনো অ্যাটমের ক্ষেত্রে 0 হয়। কেন? কারণ একটাই তো, এটা ঘুরবে কার সাপেক্ষে, নিজের অক্ষের সাপেক্ষে ঘোরা, মানে তো সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারবো না। না, আমি যদি নিজের চারপাশে ঘুরি, ঠিক আছে, একটা যদি এরকম থাকে, যদি নিজের চারপাশে ঘুরে, তো সেটা বোঝা যাবে না। এবার যদি দুটো জিনিস থাকতো, তাহলে সেটা ঘুরছে, তাহলে বোঝা যাচ্ছে এটা এই পাশ থেকে এদিকে যাচ্ছে, এটা এই পাশ থেকে এদিকে যাচ্ছে, সেটা বোঝা যাবে। তো মোনো অ্যাটমের ক্ষেত্রে রোটেশনাল যেটা হয় সেটা 0 হয়। আরো এক ধরনের ডিগ্রি অফ ফ্রিডম হয়, সেটা হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। সেটাও কি হয়, সেটাও মোনো অ্যাটমের ক্ষেত্রে 0 হয়। ওকে, এবার ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হাই টেম্পারেচারে একমাত্র অ্যাক্টিভেট হয়। যে কোনো মোনো অ্যাটমিক হোক, ডাই অ্যাটমিক হোক, পলি অ্যাটমিক হোক, যে কোনো ক্ষেত্রেই ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কি হয়, হাই টেম্পারেচারে, প্রচুর পরিমাণ হাই টেম্পারেচারে কি হয়, অ্যাক্টিভেট হয়। ওকে, তো মোনো অ্যাটমের ক্ষেত্রে হাই টেম্পারেচারে গেলে সেটা নিজের চারপাশে কাঁপবে, কিন্তু সেটা আমরা বুঝতে পারবো না বাইরে থেকে, ঠিক আছে? সেই জন্য ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম ও মোনো অ্যাটমের ক্ষেত্রে কি হয়, 0 হয়। তাই সবগুলোকে সামেশন করলে ডিগ্রি অফ ফ্রিডম এফ ইকুয়াল টু কত আসবে, 3। তো মোনো অ্যাটমিকের ডিগ্রি অফ ফ্রিডম কত, 3। ঠিক আছে, তো এখানে বোঝা গেল কি জিনিস হলো, ডিগ্রি অফ ফ্রিডম 3 রকমের হয়, এক ট্রানজিশনাল, 2 রোটেশনাল, আর 3 ভাইব্রেশনাল। ওকে, ট্রানজিশনাল মানে কোন কোন দিকে ট্রানজিশন করতে পারে, যেতে পারে স্বাধীনভাবে। তো আমরা 3 ডাইমেনশনাল, 3টাই অ্যাক্সিস আছে আমাদের কাছে, এক্স ওয়াই জেড, তো এই 3 অ্যাক্সিস বরাবর যেতে পারে, তাহলে ট্রানজিশনাল ডিগ্রি অফ ফ্রিডম 3 হলো। রোটেশনাল, এ ঘুরবে কার সাপেক্ষে, এ তো একটাই জিনিস, তাই না? এমন তো না যে আরেকটা আছে তার সাপেক্ষে এ ঘুরছে, এরকম তো নয়, এতে একটাই জিনিস, তো ঘুরবে কি, সেজন্য রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম 0। ভাইব্রেশনাল কি হয়, একমাত্র হাই টেম্পারেচারে অ্যাক্টিভেট হয়, নর্মাল টেম্পারেচারে ডাই পলি কোনো ক্ষেত্রে হবে না, ঠিক আছে, হাই টেম্পারেচারের ক্ষেত্রেই হবে। কিন্তু মোনো অ্যাটমিকের ক্ষেত্রে হাই টেম্পারেচারেও ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম 0 হয়। কেন? কারণ এই যে কাঁপবে, একটাই তো এই জিনিস, তো সেই কাঁপাটা আমরা বুঝতে পারবো না, ভাইব্রেট যে হবে সেই ভাইব্রেটটা বোঝা যাবে না, ঠিক আছে? তো সেই জন্য ওভারঅল এই সবগুলোকে যোগ করে ডিগ্রি অফ ফ্রিডম কত আসলো, 3। তাই মোনো অ্যাটমের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হয়, 3 হয়। ওকে, মোনো অ্যাটমের পরে যদি আমি ডাই অ্যাটমিকে চলে আসি,
ডাইঅ্যাটমিক। ওকে, ডাইঅ্যাটমিকে কি হবে, ধরলাম এরকম একটা মলিকিউল, এখানে একটা মাঝখান দিয়ে জোড়া লাগানো। এবার বন্ড যতগুলো থাকবে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটা বন্ডও থাকতে পারে, যে কোনো বন্ড থাকতে পারে। ওকে, সেটা আলাদা কথা, সেটা তো কেমিক্যাল বন্ডিং এর ব্যাপার। এবার এই যে মলিকিউল, এই মলিকিউল স্বাধীনভাবে কয় দিকে চলতে পারে, এক্স অ্যাক্সিস বরাবর যেতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে পারে, জেড অ্যাক্সিস বরাবর যেতে পারে, রাইট? মলিকিউলটা হচ্ছে অনেকটা এরকম টাইপের, এখানে একটা অ্যাটম, মাঝখানে কেমিক্যাল বন্ড, যেটা দিয়ে একটা মলিকিউল তৈরি। এবার এটা এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, আবার এদিকেও যেতে পারে, রাইট? তো তিন দিকে যেতে পারলো। তাহলে ট্রানজিশনাল ডিগ্রি অফ ফ্রিডম কত হলো, 3। এইবার ব্যাপারটা হচ্ছে রোটেশন। রোটেশন কি হতে পারে, এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে, জেড অ্যাক্সিস বরাবর হতে পারে। আর এক্স অ্যাক্সিস বরাবর যেটা হবে সেটাকে আমরা ধরবো না। কেন ধরবো না বলছি এখনই। এটা যদি মলিকিউল হয়, ওকে, এক্স অ্যাক্সিস বরাবর গেল, ওয়াই অ্যাক্সিস বরাবর গেল, জেড অ্যাক্সিস বরাবর গেল, রাইট? তো তিনটা তো ট্রানজিশন হলো। এবার রোটেশন, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি রোটেশন ধরি তাহলে সেটা এরকম করে হবে, রাইট? তো এই রোটেশন আমরা দেখতে পাচ্ছি, যে এই পাশেরটা ওই পাশে চলে যাচ্ছে, এই পাশেরটা এই পাশে চলে আসছে, রাইট? জেড অ্যাক্সিস মানে এটা এই বরাবর যদি দেখি তাহলে রোটেশন এরকম করে হবে, তাই না? তাই দেখতে পাচ্ছি এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে। কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর যদি রোটেশন দেখি তাহলে সেটা এরকম করে হবে। এটা কি বোঝা যাবে? বোঝা যাবে না, কারণ মলিকিউল তো নিজের জায়গা থেকে সরছেই না, তাই না? এরকম করেই হচ্ছে। তো এটা এখানেই থেকে যাচ্ছে, এটা এখানেই থেকে যাচ্ছে, কেমিক্যাল বন্ডটা মাঝখানে থেকে যাচ্ছে, তো কিছু চেঞ্জ হচ্ছে না। সেজন্য এক্স অ্যাক্সিস বরাবর যেটা হয় সেটাকে আমরা বাদ দিই। বাঁচলো কোনটা, এক। ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা এই যে ঘুরছে, বুঝতে পারছি এইটা এই পাশে যাচ্ছে, এটা এদিকে, মানে নিজের জায়গা চেঞ্জ করে দিচ্ছে। জেড অ্যাক্সিস বরাবর যদি হয় তাহলে এরকম করে হবে, রাইট? তাহলে এটা উপরে থেকে নিচে যাচ্ছে, এটা নিচ থেকে উপরে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে না। তাই এর ক্ষেত্রে রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 2 হবে। আর ভাইব্রেশনাল রোটেশনাল এনার্জি নরমাল টেম্পারেচারে 0 হবে। আর যদি হাই টেম্পারেচারের কথা বলা হয় তাহলে কত হবে, 2 হবে। ঠিক আছে, ওই সেম ওয়াই অ্যাক্সিস বরাবর ভাইব্রেট করতে পারে, জেড অ্যাক্সিস বরাবর ভাইব্রেট করতে পারে। ওকে, তাহলে নরমালি আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে নরমাল টেম্পারেচারে, তাই ভাইব্রেশনকে তো বাদই দিব। ঠিক আছে, বা থাকলো ভাইব্রেশন কি ছিল, 0 আর 2। তো নরমাল টেম্পারেচারের কথাই আমরা সবসময় করব, কোশ্চেন বেশিরভাগই নরমাল টেম্পারেচারের ক্ষেত্রেই আসবে, তো ভাইব্রেশনকে আমরা বাদই দিব। ঠিক আছে, তো ট্রানজিশন 3, রোটেশন 2, টোটাল তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হলো, টোটাল ডিগ্রি অফ ফ্রিডম চলে আসলো 5। তাহলে ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হয়, 5 হয়। ওকে, ডিগ্রি অফ ফ্রিডম কত হয়, 5 হয়। এবার যদি পলিঅ্যাটমিকে চলে আসি তাহলে কি হবে, পলিঅ্যাটমিক 2 ধরনের হয়। ঠিক আছে, একটা লিনিয়ার আর একটা নন লিনিয়ার। মানে লিনিয়ার বলতে কি, যেটা সরলরেখায় থাকে, একটা তলে থাকে, আর একটা কি, যেটা সরলরেখায় থাকে না। ঠিক আছে, কি পলিঅ্যাটমিক যদি হয় তাহলে 2 রকমের হতে পারে। এক, এরকম 3টা মলিকিউল আছে, 2 এর বেশি হলেই পলি হয়ে যাবে। তো 3টা অ্যাটম আছে, সবগুলো কি একটা কেমিক্যাল বন্ড দ্বারা একই তলে সীমাবদ্ধ। তাহলে সেম ডাইঅ্যাটমিকে যা ছিল তাই হবে, এক্স অ্যাক্সিস বরাবর যাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে, জেড অ্যাক্সিস বরাবর যাবে, আর সঙ্গে ওয়াই এর চারপাশে ঘুরবে, জেড এর চারপাশে ঘুরবে, এক্স এরটা ঘুরবে না। তাহলে এর কত হবে, এরও ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 5 হবে। যা কি ছিল ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে ছিল তাই হবে। ঠিক আছে, এবার পলিঅ্যাটমিক ক্ষেত্রে যেটা চেঞ্জ হয় সেটা হয় নন লিনিয়ার। ঠিক আছে, যে অ্যাটম গুলো লিনিয়ার অবস্থায় থাকে না, মানে এক সরলরেখায় থাকে না। যেমন কি ধরলাম মলিকিউলটা এরকম, এরকম মলিকিউল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা কেমিক্যাল বন্ড দিয়ে একসঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তৈরি হয় কি, তৈরি করলো একটা মলিকিউল তৈরি করলো। এইবার এটা কি করতে পারে, এক্স অ্যাক্সিস বরাবর যেতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে পারে, জেড অ্যাক্সিস বরাবর যেতে পারে। ট্রানজিশনাল কত হবে, 3 হবে। এবার রোটেশন কি, ওয়াই অ্যাক্সিস বরাবর জেড অ্যাক্সিস বরাবর তো ঘুরতেই পারবে, যেটা আমরা একটু আগেও দেখলাম। এইবার কি হবে, এটা
এক্স অ্যাক্সিস বরাবর ঘুরতে পারবে। কেমন করে? এটা ডায়াটমিক ছিল, এই পাশে একটা অ্যাটম, এই পাশে একটা অ্যাটম, ঠিক আছে? তার সাথে সাথে কি চলে আসলো এইখানে, কি চলে আসলো উপরে, ওকে, উপরে এখানেও একটা এভাবে পয়েন্ট করা, জোড়া লাগানো কেমিক্যাল পয়েন্ট দিয়ে, ঠিক আছে? তো এরকম, তাহলে এটা এদিকেও যেতে পারবে, এক্স অ্যাক্সিস বরাবর যেতে পারবে, ওয়াই বরাবরও যেতে পারবে, জেড বরাবরও যেতে পারবে, ঠিক আছে? এবার ওয়াই মানে এটা এই বরাবর যদি ঘুরে তাহলে কেমন করে ঘুরবে? এরকম করে ঘুরবে, রাইট? তাহলে এরকম যদি থাকে তাহলে এরকম করে ঘুরবে, তাহলে এটা তো চেঞ্জ হচ্ছে, নিজের জায়গা চেঞ্জ করছে, বা এরকম থাকলে এরকম করে ঘুরবে। এই দুটা হয় জায়গা চেঞ্জ করছে, নাহলে তিনটে একসঙ্গে জায়গা চেঞ্জ করছে, এরকম যদি থাকে। ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ঘুরে তাহলে এরকম করে ঘুরবে, এরকম করে ঘুরবে। এটা এক জায়গায় থাকলো, এই দুটা জায়গা চেঞ্জ করছে, এটা একবার, এটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে, এটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে, তো একটা হলো। ওয়াই জেড অ্যাক্সিস বরাবর এই বরাবর যদি ঘুরে তাহলে এইভাবে, এটা নিচে চলে যাচ্ছে, এটা উপরে চলে আসছে, ঠিক? এক্স অ্যাক্সিসের যদি কথা, তাহলে এরকম করে ঘুরবে। এই দুটা তো সমান জায়গায় থাকলো, একই জায়গায়, কিন্তু এটা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যাচ্ছে, তাহলে তিন ধরনেরই রোটেশনাল এর ক্ষেত্রে সম্ভব, ওকে? সেই জন্য এর রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কত হয়? 3। আর ভাইব্রেশন এর ক্ষেত্রেও নর্মাল টেম্পারেচারে 0 হয় আর হাই টেম্পারেচারে 2 হয়, ঠিক আছে? তো এটাকে তো আমরা বাদ দিব, কারণ আমরা নর্মাল টেম্পারেচারের কথাই বলবো সবসময়। জেনারেল কেসে খুব কম এমন কেস আসতে পারে যেখানে ভাইব্রেশনের কথা বলা থাকবে। তো টোটাল ডিগ্রি অফ ফ্রিডম পলিঅ্যাটমিকের ক্ষেত্রে কি চলে আসলো? 6। ওকে, তাহলে কি দাঁড়ালো? মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত? 3। ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে 5, আর পলিঅ্যাটমিকের ক্ষেত্রে 6। ওকে, পলিঅ্যাটমিকের ক্ষেত্রে 6 ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, ডিগ্রি অফ ফ্রিডম জাস্ট এইটুকুই, সিম্পল জিনিস, রাইট? জাস্ট ডেফিনেশন হচ্ছে একটা মলিকিউল স্বাধীনভাবে কত দিকে কি করতে পারে, কত ডাইরেকশনে চলাচল করতে পারে, ঠিক আছে? এটাই ডিগ্রি অফ ফ্রিডম জাস্ট। নাও ডিগ্রি অফ ফ্রিডম টপিকের পরে আমাদের কাছে টপিক আসে শক্তি বিভাজন নীতি। ওকে, শক্তির সমবিভাজন নীতি, বেশি ভালোভাবে বললে শক্তির সমবিভাজন নীতি, ঠিক আছে? ইকুইপার্টিশন অফ এনার্জি কি বলে? এই যে ডিগ্রি অফ ফ্রিডম হলো কোনো গ্যাসের কোন একটা মলিকিউলের যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম থাকবে, সেই মলিকিউলের যে টোটাল এনার্জি সেটা সেই প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে সমান ভাগে ভাগ হয়ে যাবে। কিরকম? ডেফিনেশন যদি বুঝতে অসুবিধা হয়, ধরলাম মোনো অ্যাটমিক গ্যাস, কি মোনো অ্যাটমিক গ্যাস, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম কত? তার ডিগ্রি অফ ফ্রিডম তো 3। তাহলে ও এক্স অ্যাক্সিস বরাবর যেতে পারবে, ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে পারবে, আর জেড বরাবর যেতে পারবে, রাইট? এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস বরাবর যেতে পারবে, হলো। এইবার এর এনার্জি কত? এনার্জি আমরা কত বের করেছিলাম এই মলিকিউলের, বাট টোটাল গ্যাসেরও যদি এনার্জি কথা বলি তাহলে সেটা কত ছিল? 3/2 RT। টোটাল গ্যাসের কথা যদি বলি, টোটাল গ্যাসের ক্ষেত্রে যে এনার্জি ছিল, একটা গ্যাসের এনার্জি তার মলিকিউলের কি হয়? শুধুমাত্র কাইনেটিক হয়, পোটেনশিয়াল হয় না, যেটা আমরা আগের দিন কথা বলে নিয়েছি, রাইট? পোটেনশিয়াল এনার্জি হয় না, কাইনেটিক এনার্জি হয়। সেটা কার সমান হয়? 3/2 RT, ঠিক? তো এই এনার্জিটা কি হবে? প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ওকে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এই যে এনার্জি, এই ক্যাপিটাল ই, এই এনার্জিটা তো ছিল টোটাল গ্যাসের ক্ষেত্রে, ওকে। তো একটা মলিকিউলের ক্ষেত্রে যে এনার্জিটা থাকবে, একটা মলিকিউলের এনার্জি ধরলাম স্মল ই, তাহলে এই স্মল ই কি হবে? এই মোনো অ্যাটমিক যেহেতু, তাই তিনটা ডিগ্রি অফ ফ্রিডম, তাই 3 ডিগ্রি অফ ফ্রিডমে 3 ভাগে ভাগ হয়ে যাবে ইকুয়ালি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কত হবে? x/e/3, y ও কি হবে? e/3, এটা তো কত হবে? e/3, ওকে। এই সমীকরণটা বা এই নীতিটা প্রথম তৈরি করেছিলেন কে? বোলসম্যান, ঠিক আছে? বোলসম্যান তিনি কি বলেছিলেন? কোনো একটা গ্যাসের একটা মলিকিউলের যে এনার্জি থাকে, সেই এনার্জিটা সেই মলিকিউলে যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম থাকে, সেই ডিগ্রি অফ ফ্রিডম বরাবর সমান ভাগে বিভক্ত হয়ে যায় বা ভাগ হয়ে যায়, ঠিক আছে? ওই জন্য এটাকে কি বলে? শক্তির সমবিভাজন। মানে কোনো ইয়ে নাই যে এটা একে বেশি দিব আমি, একে কম দিব, এরকম না, সমান ভাগে এও যা পাবে এও তাই পাবে, এও তাই পাবে, সবাই সেম সেম পাবে, ঠিক আছে?
আর বলেছিলেন কত, একটা মলিকিউলের প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে ভাগ হবে হচ্ছে 1/2 kT পরিমাণ এনার্জি, 1/2 kT পরিমাণ এনার্জি। ওকে, এবার কে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। ওকে, এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, কারণ এই নীতিটা কে তৈরি করেছিলেন, বিজ্ঞানী বোলসম্যান। ঠিক আছে, তো ওটা তো আলাদা কথা। কতটা পরিমাণ এনার্জি তাহলে থাকে প্রতিটা কি ডিগ্রি অফ ফ্রিডমে, থাকবে হচ্ছে 1/2 k ইন্টু টি। ওকে, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর যে এনার্জি থাকবে সেটা কত, 1/2 kT পরিমাণ, ওয়াই অ্যাক্সিস বরাবর যা থাকবে সেটা হবে 1/2 kT পরিমাণ, জেড অ্যাক্সিস বরাবর যেটা থাকবে সেটা কত হবে 1/2 kT পরিমাণ, রাইট? তাহলে এই মলিকিউলের টোটাল এনার্জি যেটা স্মল ই, সেটা কত হবে, সেটা হবে 1 2 3, তাহলে 3 ইন্টু হাফ k বাই টি, তাহলে 3/2 ইন্টু k ইন্টু টি, রাইট? তো এটা আসলো একটা মলিকিউলের টোটাল এনার্জি, রাইট? একটা মলিকিউলের টোটাল এনার্জি, ঠিক আছে? কি আসলো 3/2 k ইন্টু টি, কে কি, কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। আচ্ছা, কনস্ট্যান্টের ভ্যালু বলা হয়নি, কনস্ট্যান্টের ভ্যালু কত হয়, কনস্ট্যান্টের ভ্যালু হয় 1.38 into 10 to the power minus 23 জুল পার কেলভিন। ওকে, কত হয় 1.38 into 10 to the power minus 23 জুল পার কেলভিন। ওকে, এটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু, বোলসম্যান কনস্ট্যান্ট অবশ্যই কে যেটাকে বলা হয় সেটা। ওকে, তো কি বলেছিলেন বিজ্ঞানী, যে একটা মলিকিউলের যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম থাকবে সেই ডিগ্রি অফ ফ্রিডম বরাবর সেই মলিকিউলের এনার্জি সমান ভাগে ভাগ হয়ে যাবে, কতটা পরিমাণ হবে, এক একটা ডিগ্রিতে 1/2 kT পরিমাণ, তার টোটাল কত হবে 3/2 kT পরিমাণ, মোনোঅ্যাটমিক ক্ষেত্রে অবশ্যই। ওকে, মোনোঅ্যাটমিক ক্ষেত্রে, মোনোঅ্যাটমিক গ্যাসের কথা হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি হবে 3/2 kT পরিমাণ। ওকে, এতদূর অবধি বোঝা গেল? এবার এখান থেকে কিছু পুরানো দিনের কথা টেনে আনা যায়, পুরানো দিন বলতে আগের দিনের কথা অবশ্যই, পুরানো সেই দিনের কথা, যেমন কি ই পরিমাণ এনার্জি কতগুলো মলিকিউলের ছিল, একটা মলিকিউলের, রাইট? ই পরিমাণ এনার্জি কার ছিল, একটা মলিকিউলের ছিল, তাহলে ক্যাপিটাল ই পরিমাণ এনার্জি কার হবে, ই বাই ই পরিমাণ মলিকিউলের, রাইট? ই বাই ই পরিমাণ মলিকিউলের। এবার এটা যদি আমি এখান থেকে ইকুয়েট করি তাহলে কি চলে আসবে, আর বাই কে, রাইট? এখান থেকে কি চলে আসবে, আর বাই কে, ঠিক আসলো। ই পরিমাণ এনার্জি কার ছিল, একটা মলিকিউলের, তাহলে ক্যাপিটাল ই পরিমাণ এনার্জি কার হবে, ক্যাপিটাল ই বাই স্মল ই, সেটাকে এখান থেকে ইকুয়েট করলে কি চলে আসবে, আর বাই কে। এবার এটা যদি একটা পাত্র থাকে, তার মধ্যে ধরলাম এতগুলা গ্যাস মলিকিউল আছে, এক একটা মলিকিউলের এনার্জি ই, টোটাল এনার্জি ক্যাপিটাল ই, সেটাকে যদি আমি এবার ভাগ করে দেই টোটাল এনার্জি বাই একটা মলিকিউলের এনার্জি, তাহলে কি আসবে, টোটাল নাম্বার অফ মলিকিউল। কি আসবে, টোটাল নাম্বার অফ মলিকিউল। কতগুলো নাম্বার অফ মলিকিউল আছে, এক মোলের ক্ষেত্রে যদি কথা হয় তাহলে সেটা কার সমান হয়, এন এ, অ্যাভোগাড্রো নাম্বার, কার ক্ষেত্রে, এক মোল। ওকে, এক মোলের ক্ষেত্রে যদি কথা হয় তাহলে আর বাই কে, এটা কার সমান চলে আসবে, অ্যাভোগাড্রো নাম্বারের সমান। তাহলে এইখান থেকে আর আর কে, সর্বজনীন গ্যাস ধ্রুবক আর বোলসম্যান কনস্ট্যান্ট, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক চলে আসে, সেটা হচ্ছে আর ইকুয়াল টু এন এ ইন্টু কে। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এতদিন অবধি আর এর যেখানে যেখানে আর ইউজ করেছি, সর্বজনীন গ্যাস ধ্রুবককে ইউজ করেছি, সেখানে সেখানে কি এন এ ইন্টু কে কেও ইউজ করতে পারি। তাহলে এখানে ই ইকুয়াল টু কি লিখতে পারি,
3/2 NaKT, রাইট? তাছাড়া এখান থেকে তো বোঝা যায় একটা মলিকুলের এত, তাহলে Na পরিমাণ মলিকুলের কত হবে? Na পরিমাণ মলিকুলের হবে Na into KT, রাইট? আর সেটাই কত? ক্যাপিটাল E, এখান থেকে কত বলা যাচ্ছে সেটাই, তাই না? তো Na কি এক মোলের ক্ষেত্রে, এবার যদি এক মোলের থেকে বেশি হয় তাহলে সেখানে অ্যাভোগাড্রো নাম্বারের জায়গায় কত ইউজ করবো? যতগুলো হবে ততগুলা। তো সেখানে n এর জায়গায় আমরা কি ইউজ করে ফেলবো? সেখানে n এর জায়গায় ইউজ করবো n। এনে ছিল অ্যাভোগাড্রো নাম্বার, যেটা এক মোলের ক্ষেত্রে। যদি এক মোলের থেকে বেশি মোল নিয়ে আমরা কাজ করি তখন কি এন এর জায়গায় কি ইউজ করবো? এন, নাম্বার অফ মোলস, তাই না? এক্স্যাক্টলি নাম্বার অফ মোলস না, মানে এক মোলে এনে, তাহলে যত মোল ইউজ করবো তত মোলে কতগুলা মলিকুল থাকবে, তার নাম্বার অফ মলিকিউলস ইউজ করবো এখানে। ওকে, n ইকুয়াল টু নাম্বার অফ মলিকিউলস। তো এখান থেকে কি চলে আসলো? আর আর কে মানে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর বোলসম্যান কনস্ট্যান্টের মধ্যে একটা সম্পর্ক, আর ইকুয়াল টু Na ইন্টু কে। ওকে, বোঝা গেল? তো শক্তি বিভাজন নীতিও এখানে কমপ্লিট। এরপরে আমরা আগের চ্যাপ্টারে মানে থার্মোডাইনামিক্সে যে দেখেছিলাম সিভি ইকুয়াল টু F/2R, সেটা বলেছিলাম যে পরের চ্যাপ্টারে তার প্রমাণ থাকবে। তো সেই প্রমাণটা এবার আসবে, ঠিক আছে? কেমন করে ছিল সেটা? কি ছিল আগের চ্যাপ্টারে? সিভি মানে স্থির আয়তনে আপেক্ষিক তাপ কোন গ্যাসের, সেটা কত ছিল বের করেছিলাম? F/2R। বলছিলাম যে এটা পরের চ্যাপ্টারে আসবে প্রমাণটা, ঠিক আছে? তো এখান থেকেই আসবে। কেমন করে? থার্মোডাইনামিক্সের প্রথম নিয়ম কি ছিল? প্রথম সূত্র dq ইকুয়াল টু dw প্লাস du, রাইট? যদি cv এর কথা বলা হয় মানে স্থির আয়তনে, তাহলে dw কত হবে? dw তো 0 হয়ে যাবে, তাহলে dq ইকুয়াল টু কত লিখতে পারি? du। আর একটা গ্যাসের ক্ষেত্রে কোন রকম পোটেনশিয়াল এনার্জি থাকে না, যা থাকে কাইনেটিক এনার্জি। তো du কে আমরা চেঞ্জ করে কি করে দিতে পারি? de করে দিতে পারি। ওকে, করে দিলাম। তাহলে dq ইকুয়াল টু কত বের করেছিলাম? cp dt, রাইট? কতটা পরিমাণ তাপ দিব? আপেক্ষিক তাপ ইনটু যতটা টেম্পারেচার চেঞ্জ হলো সেটা, cv dt। তাহলে এখানে cv ইকুয়াল টু কি চলে আসবে? cv ইকুয়াল টু চলে আসবে dq বাই dt। এবার dq এর জায়গায় কি লিখতে পারি? de বাই dt, রাইট? এবার এনার্জি মনো অ্যাটমের ক্ষেত্রে কত হয়? কার ক্ষেত্রে? মনো অ্যাটমের ক্ষেত্রে। মনো অ্যাটমের ক্ষেত্রে টোটাল এনার্জি কত হয়? 3/2 R into T, রাইট? এখানে 3 কার ক্ষেত্রে ইউজ হয়েছিল? ডিগ্রি অফ ফ্রিডম। কারণ এই যে মলিকিউলটা এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, মনো অ্যাটমিক অবশ্যই। ওকে, মনো অ্যাটমিক ক্ষেত্রে 3 দিকে যাচ্ছে, এক এক দিকে কত ছিল? হাফ KT। টোটাল এনার্জি কথা যদি বলি তাহলে RT চলে আসবে, রাইট? টোটাল এনার্জি যদি কথা বলি তাহলে কি চলে আসবে? RT চলে আসবে, ঠিক না? টোটাল এনার্জি কথা যদি বলি তাহলে RT চলে আসবে। তাহলে এক এক দিকে হাফ হাফ করে যাচ্ছিল, তাহলে মনো অ্যাটমের ক্ষেত্রে টোটাল এনার্জি কত হবে? E ইকুয়াল টু F/2RT। F এর জায়গায় 3 চলে আসবে মনো অ্যাটমিকে। ডাই অ্যাটমিকে কত চলে আসবে? 5 চলে আসবে। পলি অ্যাটমিকে কি চলে আসবে? 6 চলে আসবে, রাইট? তাহলে E ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা F/2RT, ঠিক আছে? তাহলে CV ইকুয়াল টু যদি এটা লিখি, CV ইকুয়াল টু যদি লিখি কত? DE, রাইট? তাহলে F/2 নিচে চলে আসলো, R ইনটু T এর জায়গায় কি চলে আসবে? DT, কারণ DE পরিমাণ এনার্জির কথা হচ্ছে, নিচে DT তো ছিল, তাই DT কেটে গেল। তাহলে এখান থেকে কি চলে আসলো? CV ইকুয়াল টু F/2 ইনটু R, যেটা আমাদের প্রমাণ করার ছিল। ওকে, বা এটাকে এইভাবে প্রমাণ করতাম, মনো অ্যাটমের ক্ষেত্রে এনার্জি কত ছিল? 3/2RT, সেটা এখানে বসাই দিতাম। তাহলে 3/2 চলে আসলো, এখানে 3/2 চলে আসলো, 3/2 চলে আসলো। এবার 3টা মনো অ্যাটমের ক্ষেত্রে কি ছিল? ডিগ্রি অফ ফ্রিডম ছিল। এখানে 3 এর জায়গায় কি লিখে দেবো? ডিগ্রি অফ ফ্রিডমটা নিয়ে চলে আসবো, তাহলে F, ঠিক আছে? বোঝা গেল? প্রথম এই ইকুয়েশনটা ইউজ করলাম থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, dq ইকুয়াল টু dw প্লাস du।
এবার সিভি মানে স্থির আয়তনের কথা হচ্ছে, আয়তন যদি চেঞ্জ না হয় তাহলে ওয়ার্ক ডান জিরো, তো ওয়ার্ক ডান জিরো হয়ে গেল, তাহলে ডিকিউ ডিইউ এর সমান। এবার ডিইউ মানে কি ইন্টারনাল এনার্জি চেঞ্জ। একটা গ্যাসের মধ্যে কোনো মলিকিউলের কোনো পোটেনশিয়াল এনার্জি থাকে না, একটা গ্যাসের মলিকিউলের পোটেনশিয়াল এনার্জি থাকে না, যা থাকে কাইনেটিক এনার্জি। তাহলে ডিইউ কে চেঞ্জ করে ডিই করে দিতে পারি, যেটা আমরা এতদিন এখন এই চ্যাপ্টারে কেটিজি চ্যাপ্টারে ইউজ করছিলাম, ডিই মানে ই স্মল চেঞ্জের জন্য ডিই। তো ডিকিউ ইকুয়াল টু সিভি ডিটি আমরা এটা লিখতে পারি আগের চ্যাপ্টার থেকে। তো সিভি ইকুয়াল টু কি চলে আসলো ডিকিউ বাই ডিটি, এবার কিউ এর জায়গায় ই চলে আসবে, তো ডিই বাই ডিটি, রাইট। এবার ডিই কি হয়, মোনোঅ্যাটমের ক্ষেত্রে 3/2 RT, ডাইঅ্যাটমের ক্ষেত্রে 5/2 RT, পলিঅ্যাটমের ক্ষেত্রে 6/2 RT। এখানে যে 3, এই যে এখানে যে 3 ইউজ করছি, 5 ইউজ করছি, তো 6 ইউজ করছি, এগুলো কি, এগুলো হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম মানে এফ, রাইট, মানে এফ। তাহলে এখানে ই ইকুয়াল টু কি হয়ে যাবে f/2 RT, যে কোনো মলিকিউলের ক্ষেত্রে, শুধু মোনোঅ্যাটমের ক্ষেত্রে না, মোনো ডাইঅ্যাট মানে জেনারেল কেস। ওকে, জেনারেল কেস ই ইকুয়াল টু কি চলে আসলো f/2 RT। তো এটা যদি এখানে বসাই দিই f/2 আর ইন্টু টি এর জায়গায় ডিটি, যেহেতু স্মল চেঞ্জের কথা হচ্ছে, তো উপরে ডিটি নিচে ডিটি, ডিটি ডিটি কেটে গেল, বাঁচলো f/2 ইন্টু আর, যেটা ছিল প্রমাণ। ওকে, আর সিপি ইকুয়াল টু তো আমরা জানি সিপি ইকুয়াল টু কি হয় সিভি প্লাস আর, সেটা তো ওখান থেকে চলে আসবে, সিপি এর ভ্যালু চলে আসবে। ওকে, বোঝা গেল প্রমাণ, সিম্পল ছিল প্রমাণ। ওকে, নাও আজকের লাস্ট টপিক একটা একটু এই জিনিসটার থেকে একটু আলাদা, সেটা হচ্ছে যদি গ্যাসের মিশ্রণ থাকে, ঠিক আছে, গ্যাসের যদি মিশ্রণ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা গামা কি করে বের করব। গামা কোথা থেকে আসলো আগের চ্যাপ্টারে। ওকে, গামা ইকুয়াল টু কি ছিল, গামা ইকুয়াল টু ছিল সিপি বাই সিভি, রাইট। এবার যদি গ্যাসের মিশ্রণ থাকে, মানে এখানে এই পাত্রের মধ্যে গ্যাস আছে, একটা গ্যাস আছে যার মলিকিউল এগুলা, তারপরে এর মধ্যে আরেকটা গ্যাস আছে যার মলিকিউল এগুলা, তাহলে এটা মিশ্রণ তৈরি হবে। তো দুটো যে ধরলাম, দুটো গ্যাস, একটা গ্যাসের হচ্ছে CV1 মানে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির প্রেসারে হবে CP1 আর মলিকিউল N1। আরেকটা গ্যাসের ধরলাম CV2 CP2 আরেকটা N2, ঠিক আছে। স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ আর মোল। তাহলে এ দুটার থেকে যে গড় সিভি আসবে সেটা কত আসবে, সেটা আসবে N1 CV1 প্লাস N2 CV2 বাই N1 প্লাস N2 আসবে, এরকম আসবে। বোঝা যাচ্ছে কেমন করে আসলো, N1 ইন্টু CV1, এক মোলের ক্ষেত্রে কত হয় CV1, তাহলে N1 মোলের জন্য কত হবে N1 CV1, তারপরে N2 মোলের জন্য N2 CV2 বাই টোটাল মোল N1 প্লাস N2। ওরকমই সিপি কত হবে, মানে গড় সিপি, সেটা হবে N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 প্লাস N2, রাইট। তাহলে এই দুটো কি চলে আসলো গড় সিভি আর সিপি। তাহলে এখান থেকে গামা অ্যাভারেজ চলে আসবে, মানে সরি এখান থেকে তাহলে এই সিপি আর সিভি কে ইউজ করি যদি, তাহলে আমি তাহলে এই যে গ্যাসের যে মিশ্রণ, যে মিক্সচার, সেটার আমরা গামা চলে আসবে। তো সেখানে যদি গামা বের করতে হয় তাহলে কি করব, সিপি বাই সিভি। তাহলে এই যে নিচে যে N1 আর N2 আছে এটা কেটে যাবে, N1 প্লাস N2 কেটে যাবে, বাঁচলো উপরে N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 CV1 প্লাস N2 CV2। ওকে, এটাই বোঝানো ছিল জাস্ট। কোন গ্যাস মিক্সচারের ক্ষেত্রে আমরা গামার মান কেমন করে বের করি। ওকে, গামার মান কেমন করে বের করি, গামার মান আসবে N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 CV1 প্লাস N2 CV2। ওকে, সিম্পল জিনিস, সেটা জাস্ট এটুকুই, ঠিক আছে। তো এই দিয়ে আমাদের কেটিজি চ্যাপ্টার বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস চ্যাপ্টার কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। কিন্তু আজকে কি কি দেখলাম, এক তো পিভি ইকুয়াল টু এনআরটি লিমিটেশন দেখলাম, 2 ডিগ্রি অফ ফ্রিডম সম্পর্কে দেখলাম, 3 শক্তির সমবিভাজন নীতি সম্পর্কে দেখলাম। ওকে, তারপরে এই সিভি ইকুয়াল টু f/2 আর সেই প্রমাণ, আর সঙ্গে এই গ্যাস মিশ্রণের গামা বের করলাম। ওকে,
আশা করি বোঝা গেল, চ্যাপ্টার কমপ্লিট, শুরু থেকে শেষ অবধি পুরোপুরি থিওরিটিক্যাল চ্যাপ্টার, তেমন বেশি কিছু কঠিনও না, পড়তে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। CRMS, তারপর সি অ্যাভারেজ, CV, যেগুলো আগের দিনের কথা হয়েছিল, তারপর আজকে যেগুলো লিমিটেশনের কথা হলো, ডিগ্রি অফ ফ্রিডম কেমন করে আসলো, সিম্পল জিনিস কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম একদম জাস্ট খালি স্বাধীনভাবে যেদিকে চলতে পারে, ঠিক আছে? এইসব জিনিসগুলো পড়তে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তো পড়ো, বোঝো, আশা করি। তো এই দিয়ে কেটিজি চ্যাপ্টার কমপ্লিট। ওকে, সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।